যখন চলচ্চিত্রটি শুরু হয়, আমরা রাজকুমারী ইভার সাথে পরিচিত হই, যিনি রাজা শরণের গল্প শুনেন। রাজা শরণের কাছে একটি জাদু মুকুট রয়েছে, যা তাকে যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা দেয়। এই মুকুট স্বপ্নকে সত্যি করতে পারে, এবং অনেকেই এটি নিজেদের জন্য দাবি করতে চায়। যারা মুকুট চাইছেন, তাদের মধ্যে একজন জ্যাফর নামের একজন জাদুকর, যে যে কোনো মূল্যে এটি পেতে দৃঢ় প্রতিজ্ঞ, এমনকি রাজার প্রাণ নিতে হলেও। তবে রাজার জাদু জাফরের চেয়ে শক্তিশালী ছিল, যার কারণে জাফরের পক্ষে তাকে হত্যা করা বা মুকুট নেওয়া অসম্ভব ছিল। ক্ষুব্ধ হয়ে জাফর রাজাকে অভিশাপ দিলেন, তুমি 1000 বছর ধরে একা থাকবে, এবং যে কেউ তোমার দিকে তাকাবে, সে পাথরের মতো জমে যাবে। ইভা এসব বিশ্বাস করে না, কিন্তু লোকটি বলে, না রাজকুমারী, এসব সত্যি। তিনি বলেন, আপনি রাজা শরণের জাদু মুকুট দিয়ে আপনার বাবাকে সুস্থ করতে পারেন, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। দৃশ্য কাটে, এবং আমরা মার্টিন নামের এক অন্ধ মানুষকে দেখতে পাই। সে একজন ভাল কামার। সে রাজার সৈন্যদের জন্য অস্ত্র তৈরি করে। সে যখন অস্ত্র তৈরি করছিল, তখন একজন লোক এসে জিজ্ঞাসা করে, রাজা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন? এদিকে মার্টিনের মা আসেন এবং বলেন, না, রাজা অসুস্থ এবং তার উপদেষ্টা তার কাছ থেকে কোনো আদেশ না নিয়েই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সে বিশ্বাসঘাতক এবং সে রাজার সাম্রাজ্য দখল করতে চায়। এখানে আমরা ইভাকে তার বাবার কাছে আসি এবং বলি যে সে তার জন্য একটি চিকিৎসা খুঁজে পেয়েছে। আমি নিশ্চয়ই স্মরণের মুকুট এনে তোমাকে সুস্থ করব, সে বলে। কিন্তু রাজা উত্তর দেন, না, আমার ভালবাসা, এগুলো শুধু গল্প, কোনো স্মরণ বা জাদু মুকুট নেই। পরিবর্তে বিয়ে করার জন্য যোগ্য কাউকে খোঁজার দিকে মনোযোগ দাও, তখন তিনি আমার সাম্রাজ্য সামলাবেন। এটা শুনে ইভা দুঃখ পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু হোজো তাকে থামিয়ে দেয়। রাজার উপদেষ্টা, তিনি ইভাকে বলেন যে রাজা শরণের গল্প সত্যি। তিনি বলেন, তোমার বাবা শরণের প্রাসাদে যাওয়ার পথের মানচিত্র লুকিয়ে রেখেছেন। আসলে অনেক মানুষ শরণের মুকুট খুঁজতে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তাই রাজা সেখানে কাউকে পাঠাতে ভয় পান। কিন্তু যদি তোমার কোনো ভাই থাকত, তবে সে রাজার জন্য এই ঝুঁকি নিত। ইভা কোনো চিন্তা না করেই তার সাথে একমত হয় যে সে নিশ্চয়ই কোনো চাল চালছে, এবং সে রাতে রাজার ঘর থেকে মানচিত্র চুরি করে। তারপর সে তার ঘোড়ায় চড়ে শরণের মুকুট আনতে রওনা দেয়। যাওয়ার আগে ইভা একটি লম্বা গাউন পরেছিল, যার কারণে সৈন্যরা তাকে চিনতে পারেনি, এবং তারা তাকে চোর মনে করে থামায়। কিন্তু ইভা তার ঘোড়া দিয়ে সবাইকে ধাক্কা দিয়ে চলে যায়। হোজো এসব দেখছিল, সে তাকে থামায়নি এবং রাজাকে খবর দেয় যে ইভা শরণের মুকুট আনতে পালিয়ে গেছে। এটা শুনে রাজা ভয় পেয়ে যান এবং তার মেয়েকে খুঁজতে সৈন্যদের পাঠাতে বলেন। আমি আমার মেয়েকে জীবিত, সুস্থ দেখতে চাই। হোজো বলে, এটা সম্ভব নয়, কারণ আমার কাউকে আদেশ করার কোনো অধিকার নেই। যদি আপনি এখানে আমাকে রাজা ঘোষণা করেন, তবে আমি আপনার মেয়েকে খুঁজে বের করার কাজটি করতে পারি। যে রাজা তার অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন, এখন তিনি তার মেয়ের দুঃখ সহ্য করতে পারছেন না। তাই তিনি ইভা না ফেরা পর্যন্ত হোজোকে রাজা বানান। হোজো এটা শুনে খুশি হয়, কারণ তার পরিকল্পনা সঠিকভাবে কাজ করেছে। আজ পর্যন্ত শরণের প্রাসাদ থেকে কেউ ফিরে আসেনি। সে ইভার প্রয়োজন নেই বলে কাউকে তার খোঁজে পাঠায় না। হোজো তার ঘরে যায় এবং তার জাদু আয়নায় কারো সাথে কথা বলে, যাকে সে বলে যে রাজা তাকে এখানে নতুন রাজা বানিয়েছেন। শীঘ্রই আমি অন্যান্য সাম্রাজ্য আক্রমণ করব এবং সেগুলোকে নিজের করে নেব, এবং তারপর সারা বিশ্ব শাসন করব। দেখো, রাজকুমারী রাজা শরণের প্রাসাদের দিকে যাচ্ছে, এবং সে তোমার পাশ দিয়ে যাবে। নিশ্চিত করো যেন সে আর কখনো ফিরে না আসে। তাদের কথা শেষ হয়ে যায়, এবং আমরা অন্যদিকে জঙ্গলে মার্টিনকে দেখতে পাই। চোখে দেখতে না পেলেও সে অসাধারণ দক্ষতার সাথে সব কাজ শেষ করছিল। এখন সে বাড়িতে একটি ক্রিসমাস ট্রি নিয়ে আসে, এবং তার মা এমনকি তাকে বকাঝকা করে, জিজ্ঞাসা করে কেন সে প্রতিদিন নিজেকে বিপদে ফেলে। মার্টিন বলে, মা, তুমি চিন্তা করো না, আমি সব কিছু করতে পারি। আমার চোখ নেই, কিন্তু আমার অন্যান্য ইন্দ্রিয় খুব ভালোভাবে কাজ করে। সে একটি ক্রিসমাস ট্রি এনেছিল, কারণ ক্রিসমাস আসতে কয়েকদিন বাকি ছিল, এবং সে নিজেই এটি সাজাতে চেয়েছিল। এদিকে দেখানো হয় যে ইভা তাদের শহরে পৌঁছেছে। ইভাকে তার পুরনো তলোয়ারটি ধারালো করতে হবে। যখন সে কামারের ব্যাপারে লোকদের জিজ্ঞাসা করে, তখন তারা তাকে মার্টিনের বাড়িতে নিয়ে যায়। মার্টিন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ইভা বলে, আমি আমার তলোয়ারটি ধারালো করতে চাই এবং আমার ঘোড়ার খুর বানাতে চাই। মার্টিন বলে,
যতক্ষণ না আমি এসব করছি ততক্ষণ তুমি আমার মায়ের সাথে থাকতে পারো। তার কথা শুনে ইভা তার দরজায় ধাক্কা দেয়। যখন মহিলাটি বেরিয়ে আসে তখন সে ইভাকে চিনতে পেরে উত্তেজিত হয়ে যায়। রাজকুমারীকে তার বাড়িতে দেখে সে বিভ্রান্ত হয়ে যায় এবং বুঝতে পারে না কি করবে। সে তাকে তার বাড়িতে বসিয়ে তার সামনে সবকিছু পেশ করে। তারা কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর মার্টিন তার ধারালো তলোয়ারটি নিয়ে আসে এবং ইভা তাদের বলে যে সে স্মরণের প্রাসাদের দিকে যাচ্ছে, কিন্তু মার্টিনের মা এটা শুনে ভয় পেয়ে যান। সে বলে, কেন তুমি এই ঝুঁকি নিচ্ছ? আজ পর্যন্ত সেখান থেকে কেউ ফিরে আসেনি। কিন্তু ইভা বলে, আমাকে যে কোনো মূল্যে আমার বাবাকে সুস্থ করতে হবে। আমাকে এই বিপজ্জনক পদক্ষেপ নিতে হবে। মার্টিনের মা জানতেন যে ইভা তার কথা শুনবে না, তাই তিনি তাকে আজ রাতে সেখানে থাকতে বলেন। সে বলে, এটা একটি বিপজ্জনক যাত্রা, তাই সকালে এটা চালিয়ে যাও। এরপর ইভা ঘুমাতে যায় এবং মার্টিন তার মাকে বলে, মা, আমিও রাজকুমারী ইভার সাথে যাব। এটা শুনে তার মা বলে, তুই কি বোকা, আমি তোকে এই বিপদে যেতে দেব না। মার্টিন বলে, মা, আমরা রাজকুমারীকে একা সেখানে যেতে দিতে পারি না। মার্টিনের জেদ দেখে তিনি আর কি করবেন তা বুঝতে পারেন না এবং গোপনে তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরের দিন সকালে মার্টিনের ঘুম ভাঙে এবং যখন সে তার মাকে ইভার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে ইভা খুব ভোরেই চলে গেছে। মার্টিন সন্দেহ করে যে তার মা তার সাথে এটা করেছে। সে রাজকুমারীর সুগন্ধ অনুসরণ করে এবং যখন সে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তখন সে সেখানে তার রুমাল খুঁজে পায়। যখন সে রুমাল নিয়ে বসেছিল তখন তার মা বলে, মার্টিন, আজ কি তোর কোনো কাজ নেই? কেন এভাবে বসে আছিস? মায়ের কথা শুনে সে কাঠ কাটতে শুরু করে, কিন্তু সে অনুভব করছিল যে রাজকুমারী এবং তার ঘোড়া কাছাকাছি আছে। সে ঠিক ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই তার ঘোড়া এখানে আসে এবং মার্টিন বুঝতে পারে যে রাজকুমারী নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। ঘোড়াটি একা ফিরে আসে। সে ঘরে ছুটে যায় এবং তার পোশাক পরে নেয়, কারণ সে রাজকুমারীকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে তার মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার দৃঢ় সিদ্ধান্ত দেখে তিনি তাকে একটি কুড়াল দেন এবং কিছু খাবার দেন। তারপর মার্টিন রাজকুমারীকে বাঁচাতে যায়। ঘন জঙ্গল থেকে সরতে সরতে সে সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে লম্বা পাহাড় শুরু হয়েছে, যার পেছনে ছিল স্মরণের প্রাসাদ। ঘোড়াটি আর এগোচ্ছিল না এবং তখন তার মায়ের কথা মনে পড়ে যায়। যে জায়গাটি এত বিপজ্জনক যে এমনকি পশুরাও সেখানে যেতে ভয় পায়। সে বুঝতে পারে যে ঘোড়াটি আর যাবে না, তাকে একা এগোতে হবে। কুড়ালের সাহায্যে পথ জেনে সে একটি রাস্তায় পৌঁছায়। সেখানে একটি দরজা ছিল এবং দরজাটি স্মরণের মতো দেখতে ছিল। স্মরণের মূর্তির কানে একটি বামন বসেছিল। সে মার্টিনকে দেখেই বুঝতে পারে যে সে অন্ধ। সে তাকে বোকা বানিয়ে বলে, আমি এখানে একজন প্রহরী এবং আমাকে কিছু না দিয়ে তুমি এগোতে পারবে না। মার্টিন বিভ্রান্ত হয়ে বলে, আমি একজন সাধারণ কামার, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো মুদ্রা নেই। তখন বামনটি জিজ্ঞাসা করে, তোমার ব্যাগে কি আছে? সে বলে, শুধু খাবার। এবং বামনের মুখ থেকে লালা ঝরতে থাকে। মার্টিন কিছুটা দূরে একটি বান রাখে যাতে প্রহরী সেটি তুলতে পারে। সে জানে না যে সেটি একটি বামন। যখন বামনটি বানটির স্বাদ নেয় তখন সেটি খুব সুস্বাদু ছিল এবং লোভী হওয়ায় সে মার্টিনের ব্যাগে ঢুকে যায়। মার্টিন শব্দ শুনে বুঝতে পারে যে কেউ আছে এবং সে বামনটিকে ধরে ফেলে। এত ছোট একজন মানুষকে ধরে সে অবাক হয়ে যায়। মার্টিন বলল, তোমরা এত ছোট, অথচ এত বড় মিথ্যা কথা বলো এবং তোমরা চুরিও করো। বামন বলে, আসলে আমি খুব ক্ষুধার্ত থাকি এবং কয়েকদিন ধরে জঙ্গলে খাবার পাই না। আমি কিভাবে এই সুস্বাদু খাবার ছেড়ে দিই? এটা শুনে মার্টিন